সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন। পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় হামের প্রাদুর্ভাব ও টিকা, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে স্টুডিওতে আছেন সম্মানিত দুজন অতিথি, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, সাবেক পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর। আপনাকে স্বাগত এই আয়োজনে। আছেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত এই আয়োজনে। হামের প্রাদুর্ভাব এবং টিকা, এই আলোচনায় যাব। জনাব আব্দুল নূর তুষার, আপনার কাছে শুরুতে একটু আসি। যেমনটি বলছিলাম, আমার শিরোনাম হামের প্রাদুর্ভাব এবং টিকা। হাম, যেটি আমরা জানি যে সম্পূর্ণ নিরাময়যোগ্য একটা রোগ, এমনকি এমন টার্গেটের কথা আমরা বাংলাদেশে জানি যে হাম এবং রুবেলা 2026 সালের মধ্যে সেটা নির্মূল করা হবে। হঠাৎ করেই এর প্রাদুর্ভাবে আমাদের শিশু সন্তানদের আমরা মারা যেতে দেখছি। ভয়ঙ্কর একটা আতঙ্ক বিরাজ করছে সবার মনে। আমি বলছিলাম যে আগামীকাল থেকে জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। হঠাৎ করে এই পরিস্থিতির মধ্যে আমরা আসলে কিভাবে পড়লাম? সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগগুলিতেও কিন্তু কেউ কেউ ক্ষতিগ্রস্ত হন বা কোনো কোনো অসুখ জটিল হয়ে যায় এবং তারপরে মৃত্যু পর্যন্ত হয়। এবং শিশুদের বেলায় হাম বেশি মারাত্মক, বয়স্কদের বেলায় হামের প্রকোপ হলেও সেটা কম মারাত্মক থাকে, কিন্তু শিশুরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হন। কেননা শিশুদের হাম পরবর্তী যে জটিলতাগুলি, সেই জটিলতাগুলিতে শিশুরা মূলত মৃত্যুবরণ করেন। এর কারণ হচ্ছে হাম শরীরের আবরণী কলার ক্ষতি করে এবং দেখা যায় যে হাম পরবর্তী সময় নিউমোনিয়া হয় এবং নিউমোনিয়ায় মূলত প্রধান একটি কারণ। অনেক সময় হাম থেকে অন্যান্য জটিলতাও তৈরি হতে পারে। এত হাম কেন হচ্ছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। হাম সম্পূর্ণ নিরাময়যোগ্য বটে, কিন্তু হাম তো একটা এমন একটা অসুখ যেটা টিকা দিয়ে আসলে প্রতিরোধ করতে হয়। নিরাময় কিন্তু নিজে থেকে হয়। আমরা কিন্তু ওষুধ দিয়ে হাম নিরাময় করি না। এটা তো নির্মূলযোগ্য, মানে নির্মূল করা তো যায়। নির্মূলযোগ্য আসলে ওই অর্থে পোলিওর মতো নয়। এটা নির্মূল কর্মসূচিও আমরা হাতে নিই না। আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে প্রতিরোধের কর্মসূচি। কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গত অন্তর্বর্তী সরকারের সময়। কেননা তারা যে কাজটি করেছিলেন সেটি হচ্ছে 98 সালের পর থেকে আমাদের সরকার স্বাস্থ্য ব্যবস্থার অনেকগুলি কর্মকাণ্ডকে এক ছাতার তলে নিয়ে এসে HPNSP নামে একটি কর্মসূচি নিয়েছিলেন। এটাকে সেক্টর প্ল্যান বলে, এবং সেখানে হেলথ, পপুলেশন এবং নিউট্রিশন, এই তিনটাকে এক জায়গায় করা হয়েছিল। করে অনেকগুলি কর্মকাণ্ডকে এক ছাতের নিচে নিয়ে এসে তারা সেটা করছিলেন। এবং তার মধ্যে টিকাদানও রয়েছে, ঔষধ বিতরণ রয়েছে, আরও অনেকগুলি অসুখ রয়েছে যেগুলির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়। এবং যেটি ঘটেছে সেটি হচ্ছে যে জুন 2024 সালে এই HPNSP শেষ হয়, চতুর্থ HPNSP, এবং পঞ্চম HPNSPতে যাওয়ার আগে ওই সরকারের একটা সিদ্ধান্ত ছিল যে ধীরে ধীরে এই দাতা নির্ভরতা কমিয়ে এই কর্মসূচিগুলিকে নিজেদের, আওয়ামী লীগ সরকারের সময়, নিজেদের তত্ত্বাবধানে নিয়ে আসা হবে এবং নিজেদের মাধ্যমে এই টিকা সংগ্রহ থেকে শুরু করে অন্যান্য কাজগুলি করা হবে। কিন্তু এটা ফেজ ওয়াইজ করার কথা ছিল, অর্থাৎ ধাপে ধাপে। কিন্তু যেটা ঘটে, জুন মাসে এটা শেষ হয়, জুলাই মাসে আন্দোলন শুরু হয়, আগস্ট মাসে সরকারের পতন হয়ে যায়, এবং পতন হওয়ার পরে HPNSP স্বাক্ষরে অন্তর্বর্তী সরকার গড়িমসি করতে থাকে এবং ডিসেম্বর নাগাদ দেখা যায় যে এটা তারা সাইন করেন না। এবং বারবার তাদেরকে কিন্তু অনুরোধ করেছিল ওই সময় যারা এই কর্মসূচিগুলি চালাচ্ছিল, যেটা দ্রুত স্বাক্ষর করেন। এবং একই সময় তারা যেটি করেন সেটি হচ্ছে প্রায় 20,000-এর বেশি স্বাস্থ্যকর্মীর বেতন ভাতা বন্ধ করে দেন, তাদেরকে বেতন দিচ্ছিলেন না। এবং বেশ কয়েকবার তারা স্ট্রাইক করে। এবং এরপরে যেহেতু তারা বেতন দিচ্ছেন না, কিন্তু বেতন ছাড়া কাজ করতে বলছেন, এক পর্যায়ে গিয়ে তারা স্ট্রাইক করেন নাই, তারা আসলে প্রতিবাদ করছিল এবং প্রতিবাদের এক পর্যায়ে তারা কর্মবিরতি দেন। এবং শুধু তাই না, এখানে মনে রাখতে হবে যে এই যে 20,000 স্বাস্থ্যকর্মী, এখানে কিন্তু টিকা পরিবহনকারী আছেন এবং টিকা দানকারী আছেন। এবং যখন দেখা গিয়েছে যে তারা বেতন পাচ্ছেন না, তারা স্বাভাবিকভাবে কাজ করেন নাই ওইভাবে, এবং টিকা সংগ্রহে দেরি হয়ে গিয়েছে, যার ফলে একটা পর্যায়ে গিয়ে দেখা গিয়েছে যে টিকা নাই। এবং শুধু যে হামের টিকা ছিল না তা নয়, অন্যান্য অনেক টিকার সংকট দেখা দিয়েছিল। এবং সেই সংকটের কারণে এই টিকাদান কর্মসূচি ব্যাহত হয়ে যায় এবং একটা পর্যায়ে দেখা যায় যে এই হামের টিকা, যক্ষ্মার টিকা, আরও কিছু টিকা, এই ইমিউনাইজেশন 60%-এর কাছাকাছি নেমে আসে। এই যে অবস্থাটা তৈরি হয়েছিল, সেই অবস্থাটার ফলাফল এখন আমরা ভোগ করছি। আমাদের একটা বিরাট সংখ্যক শিশু তারা দেরিতে টিকা পেয়েছেন অথবা পান নাই, এবং এরই মধ্যে সারা পৃথিবীতেই কিন্তু হামের আউটব্রেক দেখা দিয়েছে। ফলে আমাদের যেহেতু এই
কম টিকা দেওয়া একটা জনগোষ্ঠী আছে, ফলে আমরা দ্রুত এই হামের প্রাদুর্ভাবে আমি আসবো নিশ্চয়ই আপনার কাছে আক্রান্ত আবার। হয়েছে। জি। আমেরিকাতেও কিন্তু হামের প্রাদুর্ভাব হয়েছে, আচ্ছা, কিন্তু এটা বুঝতে হবে যে আমাদের এখানে এটা হতো না যদি আমাদের টিকাদান কর্মসূচিটা আমাদের কিছুটা 90%-এর অবহেলা। উপরে ছিল। এই অবস্থা যদি রাখা যেত তাহলে হয়তো এটা হতো না। অন্তর্বর্তী সরকার আরো কাণ্ড করেছেন। এই এইচপিএনএসপি স্বাক্ষর না করার ফলে অনেকগুলো ওষুধ বিতরণ করা হতো, যার মধ্যে ডায়াবেটিস, হাইপারটেনশন এইটা সহ তারা যে করলেন, এটার অল্টারনেটিভ ব্যবস্থা কি তারা নিয়েছিলেন? অনেকগুলি অত্যাবশ্যকীয় ঔষধ বিতরণ করতো সরকার, এইডসের ঔষধ বিতরণ করতো, যক্ষ্মার পরীক্ষা এবং যক্ষ্মার ওষুধ বিতরণ করতো। এই সব কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। সাপের যে কাটলে পরে যে অ্যান্টিভেনাম, সেটার সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। রেবিসের ভ্যাকসিন, জলাতঙ্কের ভ্যাকসিন যেটা ইয়েতে কুকুরে কামড়ালে মূলত হয়, সেইটার ভ্যাকসিনের অভাব দেখা দিয়েছে। ফলে অন্তর্বর্তী সরকারের এখানে গাফিলতি রয়েছে এবং তাদের যে তারা কোনো কর্মকাণ্ড, বিকল্প ব্যবস্থা নেন নাই। তারা যখন বিকল্প এই ব্যবস্থা প্রকল্পটা নেবেন কোথায়? তারা তো এই বিকল্প ব্যবস্থা একদিকে যেমন নিতে পারেন নাই, আরেকদিকে তারা পুরো জিনিসটাকে দেরি করিয়ে দিয়েছেন এই কথা বলে যে তারা হিসাব দেখবেন, অতীতে দুর্নীতি হয়েছে। এমনকি এক পর্যায়ে তারা ডাব্লিউএইচওর সঙ্গে সভা করতে আপত্তি করেছিলেন, কারণ ডাব্লিউএইচওর রিজিনাল এই যে এখানে হেডকোয়ার্টারে সায়মা ওয়াজেদ আছে, তার সঙ্গে তারা বসবেন না, তারা দোষরে হ্যান ত্যান এসব তারা করেছেন। এবং এগুলা করতে গিয়ে কিন্তু তারা আসলে স্বাস্থ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছেন। একটা মানুষের সাথে বসবেন না, ইট ইজ ফাইন, কিন্তু ডাব্লিউএইচওর তো অন্য কারোর সাথে বসা যেতে পারতো, অন্য দাতা সংস্থার সাথে যোগাযোগ করা যেতে পারতো। মানে বিশেষ এমনকি বিশেষ যে ইউনিসেফও গুরুত্বটা বারবার দেয়া দরকার ছিল, সেই ইউনিসেফ গুরুত্বটা ওনারা বারবার দেন নাই। অন্তর্বর্তী সরকারের এই স্বাস্থ্য বিভাগকে মনে করিয়ে দিয়েছে যে কাজটা করা দরকার, কিন্তু তারা দেরিতে করেছেন। আর দেরিতে শুধু করেনি নাই, তারা অপদার্থ লোকজনকে সেখানে নিয়োগ দিয়েছিলেন। একজন অপদার্থ স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, তার 3টা সহকারী ছিল। সেই সহকারীদেরকে তিনি আবার নিয়োগ দিয়েছিলেন তার মন্ত্রণালয়ে, আবার ওইখান থেকে একজনকে নিয়োগ দিয়েছিলেন রেড ক্রিসেন্টে। রেড ক্রিসেন্ট আবার এনসিপির কিছু লোককে নিয়োগ দিয়েছিলেন, দিয়ে ওইখানে রেড ক্রিসেন্টে যন্ত্রণা তৈরি করেছেন, এইখানে যন্ত্রণা তৈরি করেছেন। স্বাস্থ্য ব্যবস্থায় ট্রান্সফার আর পোস্টিং নিয়ে এমন হুজ্জত করেছেন, কিন্তু টিকা সংগ্রহ, ওষুধ সংগ্রহ, এইচপিএনএসপি নিয়ে তাদের। অসংখ্য ধন্যবাদ। অধিবাদ ডক্টর বেনজির আহমেদ, আপনার কাছে আসি। এই যে এইচপিএনএসপি যে কার্যক্রমের কথা আমরা বলছিলাম, একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাংলাদেশের জন্য, স্বাস্থ্য খাতের জন্য। আমাদের স্বাস্থ্য খাত নিয়ে এখন সবার আগে যে প্রশ্নটি আসছে যে স্বাস্থ্য ব্যবস্থায় আমরা কোন পর্যায়ে রয়েছি, আমরা কতটা ভেঙে পড়েছি এই জায়গায়। এবং যেমনটি তুষার ভাই বলছিলেন যে শুধুমাত্র যে হামের টিকার সংকট তা কিন্তু না, আরও বেশ কিছু টিকার আমরা সংকটের মধ্য দিয়ে হয়তো বা পড়তে যাচ্ছি। আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। একটু আপনার কাছে একটু জানতে চাইবো, শুধুমাত্র টিকাই কি এর জন্য দায়ী কিনা, বা এই বিষয়টাকে এত কম গুরুত্ব দেয়া সেটাকেই বা কীভাবে দেখছেন আপনি? না, ধন্যবাদ। এক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা বাচ্চাদের নেই হামের বিরুদ্ধে। যেহেতু প্রতিরোধ ক্ষমতা নেই, সুতরাং হচ্ছে এটা। এই প্রতিরোধ ক্ষমতা না থাকার কারণ হলো যে টিকা না দিতে পারা। আমাদের হামের প্রতিরোধের জন্য বা নির্মূলের জন্য আমরা হার্ড ইমিউনিটি ডেভেলপ করার জন্য টিকা দিই। হাম অত্যন্ত ছোঁয়াচে, খুবই সংক্রামক, সেই জন্য এখানে টিকার হার অত্যন্ত বেশি লাগে হার্ড ইমিউনিটির জন্য, 95% বা এরকম। তো সেই 95% যদি নিচে নেমে যায় টিকা হার কোনো জায়গায়, তাহলে হার্ড ইমিউনিটিটা থাকবে না। আর হার্ড ইমিউনিটি যদি না থাকে, তাহলে যে বাচ্চাগুলো টিকা পায়নি, যাদের প্রতিরোধ ক্ষমতা নেই, তাদের হাম হবে এবং তারা আবার অন্যদের ছড়াবে। আর আমাদের দেশে যেটা তুষার বললেন যে 59% মতো টিকা দেওয়া হয়েছে, তাহলে আমরা যদি 30-35 লাখ লোকের মধ্যে 59% টিকা হয়ে থাকে, তাহলে টিকা হয়নি এরকম সংখ্যাটা অনেক। এটা অন্য দেশের মতো না যে 2 লাখ 4 লাখ বাচ্চা বা 10-20 হাজার বাচ্চা। আমাদের বাচ্চা তো অনেক অনেক। তো এইটাই হয়েছে ব্যাপারটা, যে তার ফলে হার্ড ইমিউনিটিটা ডেভেলপ করেনি। একজনের হয়েছে, সেখানে যখন সে এটা ছড়াচ্ছিল তখন দেখা গেল তার চারিদিকে অনেকেই প্রতিরোধ ক্ষমতা তাদের নেই, সুতরাং তাদের হয়েছে, তাদের থেকে আবার আরও ছড়িয়েছে। এবং এটা আমরা এরকম একটা হিসাব বলি যে একজন যদি আক্রান্ত হয়, তার থেকে 18 জন 20 জন এই রোগটা পেতে পারে। তার মানে মারাত্মক, অনেক বেশি ছোঁয়াচে। আমাদের ইপিআই যতগুলো রোগ আছে তার মধ্যে এটা হলো সবচেয়ে বেশি ছোঁয়াচে। একদম। সবাই আপনার কাছে আসি। সেটি আমাদের সরকারের কথা বলছিলাম যে বর্তমান সরকার তো আসলে খুব বেশি সময় পায়নি, কিন্তু তারা অতি অল্প সময়ের মধ্যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার তারই একটা অংশ হিসেবে আগামীকাল থেকে তারা জরুরি ভিত্তিতে টিকাদানের একটা ব্যবস্থা হাতে নিয়েছে। এই মুহূর্তে আসলে করণীয় কি কি আছে বলে আপনি মনে করছেন? প্রথম হচ্ছে সংক্রমণ নিয়ন্ত্রণ করা, কেননা যারা সংক্রমিত হচ্ছেন, টিকা দিলে কালকেই কিন্তু সংক্রমণ বন্ধ হবে না। টিকা দেওয়ার পরে ইমিউনিটি ডেভেলপ করবে এবং এই টিকাটা 2টা ডোজে দিতে হয়।
একটা 9 মাস বয়সে, একটা 15 মাস বয়সে। এখন এই টিকাদানের শিডিউল যদি চেঞ্জও করা হয়, তারপরেও কিন্তু এই টিকাদানের এফেক্ট পেতে আমাদেরকে আবার 1 বছর অপেক্ষা করতে হবে, মানে অন্তত 9 মাস এবং 15 মাস। তার মানে এখন যদি আপনি 9 মাসের বাচ্চাকে দেন, তাহলে আরো 6 মাস অপেক্ষা করতে হবে, তাই না? তো হিসাব অনুযায়ী অনেকে টিকা পায় নাই, 13-14 লাখ বাচ্চা টিকা পায় নাই সময় মতো, এদেরকে আবার টিকা দিতে হবে। তো সরকার যা করছেন, একদিকে টিকা শুরু করেছেন, আরেকদিকে সংক্রমণ প্রতিরোধের চেষ্টা করছেন। সংক্রমণ প্রতিরোধের চেষ্টাটা এখন হচ্ছে আশু করণীয়, কেননা যখন এরকম একটা আউটব্রেক হয়, তখন আউটব্রেক কন্ট্রোল করতে হয়। এখানে পাবলিক হেলথের রীতিমতো যিনি আমাদের যাদেরকে আমরা গুরু মনে করি আর কি, এরকম মানুষ আছেন, তার সামনে আমি কথা বলছি, সেটা একটা আমি মনে করি যে চিন্তার বিষয়। কিন্তু যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এখানে আসলে 3টা কাজ করতে হবে। একটা হচ্ছে টিকার সরবরাহ নিশ্চিত করতে হবে, সাপ্লাই চেইনটাকে আগের জায়গাতে নিয়ে আসতে হবে। টিকা পরিবহন, টিকা জায়গা মতো পৌঁছানো, টিকা দেয়া, এই ব্যাপারটা নিয়মিত হতো, কিন্তু এই কাজটাকে আবার আগের গতিতে নিয়ে আসতে হবে। আরেকটা হচ্ছে যে এই যারা সংক্রমিত হয়েছেন তারা যাতে আর সংক্রমণ না ছড়ান, সেই চেষ্টাটার মধ্যে থাকতে হবে। ফলে মানুষকে সচেতন করে তুলতে হবে। সংক্রমিত হয়েছেন যারা, তাদেরকে যতটুকু পারা যায় আলাদা রাখতে হবে। এবং হামের একটা সমস্যা হচ্ছে যে হাম কিন্তু লক্ষণ দেখার আগে থেকে ছড়াতে শুরু করে। আচ্ছা, যিনি আক্রান্ত হয়েছেন তার জ্বর এবং তার লক্ষণ দেখা দেওয়ার 4-5 দিন আগে থেকে এটা ছড়াতে শুরু করে। আবার হামের র্যাশ উঠে যখন দেখা যায়, মানে জ্বর যখন হয়, তারপরে আবার আরো 4-5 দিন এটা ছড়ায় কাদের মধ্যে? এটা ছড়ায় শিশুদের মধ্যে, মূলত সবার মধ্যেই ছড়াতে পারে, পরিবারে যখন সবার মধ্যেই ছড়াতে পারে। কিন্তু মানুষ বড় হতে হতে হয় কি, ওই যে হার্ড ইমিউনিটি থাকে, অনেকে অল্প আক্রান্ত হয়ে সেরে যান। আর টিকা তো বাংলাদেশে প্রায় সবাই পেতেন, 95% বেশি টিকার হার ছিল। কিন্তু ঘটনাটা কি ঘটেছে, একদিকে যেমন হার্ড ইমিউনিটি কি, হার্ড ইমিউনিটি হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের যদি টিকা দেওয়া থাকে, তাহলে ওই টিকা দেওয়া কমিউনিটির মধ্যে টিকা ছাড়া 4-5 জন যারা আছেন তারা থাকলেও তাদের হাম হয় না, কারণ তাকে হাম দেওয়ার মতো কোনো ব্যক্তি নাই। যখন এইটা নেমে গিয়েছে, 60 ভাগে চলে গিয়েছে, তখন 40 ভাগ লোক টিকা ছাড়া ঘুরে বেড়াচ্ছে শিশু। ওইখানে যদি কারো একটা হাম ঢুকে, তাহলে সে কিন্তু দ্রুত বাকিদেরকে ছড়াতে শুরু করবে, এবং ওইভাবেই ঘটনাটা ঘটেছে। কিন্তু হার্ড ইমিউনিটি থাকলে হয়তো কি, তার নিজের হাম হতো, কিন্তু আশেপাশে যারা ছিল তাদের কেউ হাম হতো না। তাহলে সে ওই যে প্রতিরক্ষা বুঝের মধ্যে একটা ব্যক্তি, তার হাম হয়ে সে সেরে যেত, অন্য কাউকে ছড়ানোর মতো উপায় ছিল না। কিন্তু এখন একজনের হয়েছে, আশেপাশে আরো লোক আছে যাদের এই টিকা দেওয়া হয়নি, আরো শিশু তাদের হয়ে গিয়েছে, তারপর আরো শিশু আছে তাদের হয়ে গিয়েছে, এবং এটা হতে হতে এক পর্যায়ে এখন কিন্তু এই যে 3-4 মাস বয়সীদেরও হচ্ছে। এটা আগে হতো না, কারণ হার্ড ইমিউনিটি ছিল। এখন এই হার্ড ইমিউনিটিটা আবার ডেভেলপ করার জন্য টিকার হারটাকে উচ্চ হারে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে অপেক্ষা করতে হবে। ইমিউনিটি আগের জায়গায় চলে আসলে আবার হাম নিয়ন্ত্রিত হবে। ইমিউনিটি সিস্টেমের প্রশ্ন যখন আসছে, তখন আমরা বলছিলাম যে করোনার যে প্রাদুর্ভাবটা ছিল ওই সময়, করোনা মহামারীর যে বিষয়টা ছিল, এরপর থেকেই তো টিকার বিষয়টা অনেকটা অনিয়মিত হয়ে গেল বা বিভিন্নভাবে, এবং তখন থেকে কি মানুষের ইমিউনিটিটা কমে গেল? অনিয়মিত হয় না। আপনি যদি করোনার বছর এবং তারপরের বছরগুলি দেখেন, তাতেও দেখবেন 90 ভাগের উপরে টিকাদান ছিল। আচ্ছা, কেননা এই জায়গাতে ওই সরকারের স্বাস্থ্য বিভাগ যথেষ্ট ভালো কাজ করেছে, এবং শুধু ওই সরকার বলে কথা না, বাংলাদেশের প্রতিটি সরকারের স্বাস্থ্য এখানে তো বিভাগ। নানা ধরনের তথ্য পাচ্ছি। শেষ ক্যাম্পেইনটা আসলে কবে হয়েছিল? ক্যাম্পেইনটা কিন্তু বর্তমান যে স্বাস্থ্যমন্ত্রী তো একটা কথা হাস্যকর বলেছেন। যুক্তি। ক্যাম্পেইনটা করা হয় হচ্ছে কেন, এই যে 90 ভাগ টিকা দেওয়ার পরেও যে বাচ্চাগুলো, অল্প কিছু বাচ্চা বাকি থেকে যায়, তাদেরকেও যেন টিকা দেওয়াটা হয়ে যায়, ওটা নিশ্চিত সেই করার জন্য জন্য। নিশ্চিত করার জন্য এই ক্যাম্পেইনটা হয়। এই ক্যাম্পেইনটা কিন্তু নিয়মিত টিকাদানের অংশ না। আচ্ছা, এটা 1-2 বছর পর পর যখন টিকাদানের হার একটু কম মনে হয়, অথবা টিকাদানের উচ্চ হার বজায় রাখার জন্য আবার সকলকে টিকা দিয়ে দেয়। তো সেই ক্যাম্পেইন তো রেগুলার হবে না, সেই ক্যাম্পেইন 2 বছর পর, 1 বছর পর, 3 বছর পর, এটা স্বাস্থ্য বিশেষজ্ঞরা ঠিক করেন যে কোন টিকার জন্য কি ধরনের ক্যাম্পেইন আমাদের করতে হবে। একসময় আমরা পোলিও টিকা প্রত্যেক বছর ক্যাম্পেইন করেছি, কারণ তখন আমরা পোলিও নির্মূলে যাচ্ছিলাম, এবং ওই নির্মূল অবস্থায় আমরা রীতিমতো পোলিও টিকা দিয়ে ফ্লাডিং করেছি, সকলকে টিকা দিয়ে দিচ্ছি, সব বাচ্চাকে টিকা দিয়েছি, যারা 5 বছর পর্যন্ত বয়স আছে তাদেরকেও টিকা দিয়েছি। সংকটটা কি আসলে তো বিগত সেইটা তো আর এইটার জন্য দায়ী না, ক্যাম্পেইন হয় নাই সেই জন্য এটা হচ্ছে ঘটনা, সেটা না। আচ্ছা, ঘটনাটা হচ্ছে টিকাদানের হার কমে গেছে, সেই কারণে এটা হয়েছে। ক্যাম্পেইন হয় নাই, বলা হচ্ছে যে 22 সালে ক্যাম্পেইন হয়েছিল, তারপরে হয়েছিল সেজন্য। আর না, 8 বছর আগে না, 22 সালে বলেছেন যে 18 সালে হয়েছিল। 18 সালের পরে আউটব্রেক হয় নাই কেন? 14 সাল 18 সাল, হ্যাঁ 18 সালে হয়েছে। তাইলে 18 সালের পরে যে 8 বছর ক্যাম্পেইন হয় নাই, তাতে হাম ছড়ায় নাই কেন? কারণ উচ্চ টিকাদানের হার ছিল। বলে ক্যাম্পেইন হয় না, এটা একটা আরো যে 6টির কথা, আরো বেশ কয়েকটি রোগের কথা যেমন তুষার বলছিলেন, যে শুধু যে টেনশন আমাদের হাম নেই তা না, বাকিগুলোর অবস্থায় বা আমরা কোথায় আছি, বাংলাদেশে এখন স্বাস্থ্য খাতের অবস্থাটা আসলে আপনার চোখে কেমন? আসলে আমি তো রোগ নিয়ন্ত্রণ বিভাগের ডিরেক্টর ছিলাম, আমার আন্ডারে অনেকগুলো কমিউনিকেবল ডিজিজ ছিল। এই
যক্ষা ছিল না আমার আন্ডারে, ম্যালেরিয়া, কালাজ্বর, ফাইলেরিয়া, তারপরে ডেঙ্গি, তারপরে জলাতঙ্ক। তো আমি মাঝখানে জলাতঙ্কের একটা সমস্যার মধ্যে পড়েছে, দেখলাম প্রোগ্রামটা যে কোনো টিকা নেই, যেটা তুষার বলতেছিল। তো টিকা নেই এবং নতুন ডাইরেক্টর আসছেন, প্রোগ্রাম অফিসাররা কাজ করছে না। আমি হাসপাতাল থেকে খবর পেলাম যে ওখানে আর টিকা নেই। তখন আমি উপদেষ্টাকে টেলিফোন করলাম একদিন যে এই টিকা নেই, এই দ্রুত কিছু টিকা না কিনলে এটা এটা কি সমস্যা রিসেন্ট হয়ে যাবে। ঘটনা? এটা এই এক গত বছর 18 মাসের ওই সময়। আচ্ছা, অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তী সরকারের সময়। আচ্ছা, তারপরে তড়িঘড়ি কিছু টাকা বরাদ্দ হলো, তারপরে টিকা দেওয়া হলো, তারপরেও পুরো হয়নি। কিছু কিছু টিকা সাপ্লাই হলো, কিছু কিছু হলো না। সব মিলিয়ে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এমন একটা পরিস্থিতিতে গিয়েছে, যেরকম আমাদের যেগুলো জনস্বাস্থ্য সমস্যা আছে সেগুলো সামনের দিকে একটা একটা করে বেরোতে থাকবে। আজকে মিজেলস হয়েছে, কালকে হয়তো দেখব ধনুষ্টঙ্কার, পরশুদিন হয়তো দেখব ডিপথেরিয়া। এই টিকাগুলো এমন ব্যাপার যে যদি ঠিকমতো না দেয়া যায়, যেটা মনে হবে রোগ নেই সেই রোগ মারাত্মক আকারে দেখা যেতে পারে। যেরকম আমরা ইয়েদের কথা বলতে পারি, রোহিঙ্গাদের কথা বলতে পারি। রোহিঙ্গাদের ওই মানে মায়ানমারে ওদের টিকা দেওয়া হচ্ছিল না ইপিআইয়ের, এবং এরা এখানে আসার পরে একটা ডিপথেরিয়া আউটব্রেক দেখা দিল, হাজার হাজার বাচ্চা ডিপথেরিয়াতে আক্রান্ত হয়। তো সেই জন্য জনস্বাস্থ্যের কার্যক্রমগুলো যদি বিঘ্নিত হয়, তাদের যদি ঠিকমতো কাজ না করা যায়, তার মূল্য দিতে হয় আমাদের। কখনো কখনো অসংখ্য লোক আক্রান্ত হবে, কখনো কখনো অসংখ্য লোক মারা যাবে। সেই পরিস্থিতির মধ্যে আমরা ঢুকেছি এবং এখন আমাদের এটা প্রতিরোধ করতে হলে এখন আমাদের অনেক দূর এগুতে হবে। আমি প্রথম মনে করি যেটা, সেটা হলো এটাকে একটা মহামারী হিসেবে ঘোষণা করা। এইটা আমাদের দ্বিধা থাকে খুব সবসময়। মানে আসলে এই প্রশ্নটা আমিও আপনাকে আসলে করতে এটা যাচ্ছিলাম, এটা কি মহামারীর পর্যায়ে অবশ্যই গেছে? মহামারী। বা মহামারী আমাদের অবশ্যই। অতটা আতঙ্কিত হবার আছে এটা কিনা? অবশ্যই মানে মহামারী। সরকার যত কাজ করতেছে, মহামারী না হলে তো আর এটা করতো না। বলেন কেন সচিব যাচ্ছে রাজশাহী, ডিজি যাচ্ছে রাজশাহী, কেন আজকে সব ইউএইচএফপিও সিভিল সার্জনদের নিয়ে ট্রেনিং হচ্ছে, কেন টিকা দেওয়া হচ্ছে? এটা যদি একটা বড় ব্যাপার না হয় তাহলে তো হতো না। বড় ব্যাপার মানে এটা আমরা বলি মহামারী। সেটাকে প্রাদুর্ভাব বলে বলে ছোট করতে সমস্যাটাই। যদি মহামারী ঘোষণা করা হতো তাহলে যেমন ধরেন এর জন্য যে অর্থ দরকার, সেই অর্থ বিশেষ অর্থ বরাদ্দ পাওয়া যেত, এটা একটা সুবিধা। 2 নম্বর হলো এই মহামারীকে ধরে আমরা একটা প্ল্যান করতে পারি, কন্টিনজেন্সি প্ল্যান বলি আমরা, বা আপৎকালীন একটা কর্ম পরিকল্পনা তৈরি করতে পারতাম, যেটা হয়নি। এখন কাজগুলো হচ্ছে পিসমিল বেসিসে। যেমন টিকা দেই আমরা, এই হাসপাতালে ওয়ার্ড খুলি, এই ওষুধ দেই, এখানে আমরা ভেন্টিলেটর দেই, এরকম কাজগুলো হচ্ছে। কিন্তু একটা যদি পরিকল্পনা থাকতো, এই পরিকল্পনার মধ্যে যেটা তুষার বললেন সত্যি কথা, আমাদের প্রথম অগ্রাধিকার এখন এই সংক্রমণটা থামানো। তো সংক্রমণটা আমরা আজকে টিকা দিলে আজকেই তো থামাতে পারবো না, তাহলে কিভাবে থামাতে উপায় পারি? কি? এখানে আমাদের আছে আইসোলেশন, যেটা আমরা কোভিডে করছি, এখানেও তাই। যে বাচ্চা আক্রান্ত হচ্ছে তাকে আইসোলেট করা, কিন্তু আমরা তো আসলে হাসপাতালের চিত্রটা অন্যরকম দেখছি। ট্রু, হাসপাতালের যে চিত্র দেখছি সেখানে তো এটা আইসোলেশন এখন কোনো শুরু কিছু হয়েছে, নাই। একটু শুরু হয়েছে। যেমন ধরুন আলাদা একটা ওয়ার্ড করা হয়েছে এই রোগীদের জন্য, তার মানে এটাও একটা আইসোলেশন ওয়ার্ড। ওই ওয়ার্ডে অন্য কোনো রোগী থাকবে না, শুধু হামের রোগী। এটা আমাদের বাসায় আইসোলেশন করতে, ধরুন বাসায় 2টা বাচ্চা আছে, একটা আক্রান্ত হয়েছে, তাহলে তাকে যদি আমরা আইসোলেট করে রাখি তাহলে আরেকটা বাচ্চাকে রক্ষা করতে পারবো। এই মুহূর্তে দরকার হলো আমাদের বাচ্চাদের প্রাণ রক্ষা করা। একদম। সুতরাং যাদের আক্রান্ত হবে যারা, তাদেরকে এমনভাবে ম্যানেজমেন্ট করা যাতে করে মৃত্যু আমরা প্রতিহত করতে পারি, তার জন্য গাইডলাইন লাগবে। সেই আপনি যে আইসোলেশনের কথা বলছেন, আগামীকালের জন্য প্রায় 30টা এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করে সেখানে টিকা দেবার ব্যবস্থা করা হচ্ছে। সারা দেশে এটি ছড়িয়ে পড়েছে, তার মানে আমাদের আইসোলেশনটা সারা দেশেই আসলে লাগবে। সারা কিন্তু দেশেই সেটি কি শুরু হয়েছে? না, আপনি কি সেটা শুরু হয়নি এবং সেটা হচ্ছেও না। বললাম ওই যে পিসমিল বেসে কাজ হচ্ছে। একটা যদি পরিকল্পনা থাকতো, তার আন্ডারে যদি এই স্বল্পকালীন, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী এই পরিকল্পনাগুলো থাকতো, তাহলে আমরা স্বল্পকালীন এখন হলো সংক্রমণ কমাবো, মৃত্যু যাতে না হয় তার জন্য একটা ন্যাশনাল গাইডলাইন তৈরি করা, ওরিয়েন্টেশন দেওয়া ডাক্তারদের, নার্সদের, সারা দেশ জুড়ে যেন একই রকম ম্যানেজমেন্ট হয়। যেরকম এখানে ভিটামিন এ দিতে হয়, তাহলে এইটা যদি আমি ওরিয়েন্টেশন না দেই, এমনি হয়তো জ্বরের ওষুধ দেবে, অন্য ওষুধ দেবে, ভিটামিন এটা দেবে না, তার প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, দেখা যাবে তার নিউমোনিয়া ডেভেলপ করছে, অথবা তার ডায়রিয়া ডেভেলপ করছে, অথবা তার মস্তিষ্কে কোনো জটিলতা হচ্ছে। তাহলে এগুলো আমাদেরকে রক্ষা করতে, মানে প্রতিরোধ করতে হবে। যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে আমরা মৃত্যু কমাতে পারবো। এবং তারপরে সেকেন্ড স্টেপে যেতে হবে, যে আমরা টিকাটা শুরু করলাম।
টিকাটা শুরু করলে এটার প্রতিরোধ ক্ষমতা জন্মাতে জন্মাতে সময় লাগবে, 1 মাস 1.5 মাস 3 মাস। এবং যেভাবে টিকাটা দেওয়া হচ্ছে এটা আমার পছন্দ হচ্ছে না। মানে এই টিকাটা সফল হবে এটা খুব বলা মুশকিল। আমি সেইটা নিয়ে বিস্তারিত একটু শুনবো, একজন দর্শক আছে, তার প্রশ্ন একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। জেলার সুন্দরগঞ্জ উপজেলা থেকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সের পোটার সুবোধচন্দ্র কঙ্কন। জি, আপনি বলবেন, প্রশ্ন করবেন। আমি একটু তুষার স্যারের সঙ্গে কথা বলতে যাচ্ছি, জি, যদি দয়া করে শুনছেন। একটু। জি, শুনছেন, আপনি প্রশ্ন করুন। স্যার আদাব। জি বলেন। স্যার, আমি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার থানা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নিয়মিত পোটার স্যার। বলেন। ইপিআই সম্প্রসারিত ইপিআই টিকার কর্মসূচির পোটার। আপনি প্রশ্নটি করুন, আপনি প্রশ্ন করুন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, পোটার। তো স্যার, আমি দীর্ঘ 9 মাস থেকে আমরা বেতন পাচ্ছি না, সারা বাংলাদেশের পোটারগণ খুব কষ্টে দিনাতিপাত করতেছি। অসংখ্য ধন্যবাদ, আপনার প্রশ্ন পেয়েছি। আপনি থাকুন আমাদের সঙ্গে, আরো একজন দর্শক আছে, তার প্রশ্ন নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। মুস্তাফিজুর রহমান বলতেছি, জি, আপনি গাইবান্ধা পলাশবাড়ি উপজেলা। জি, আপনি প্রশ্নটি করবেন, শুনতে পাচ্ছি। আর আপনি টিভির ভলিউমটা একটু মিউট করে নেবেন। হ্যালো, এই যে টিকা কার্যক্রমে স্বাস্থ্য সহকারীরাই বিশাল অবদান রাখে। সেখানে দীর্ঘদিন থেকে স্বাস্থ্য সহকারী নিয়োগ নাই, শুধু ডাক্তার আর নার্স নিয়োগ হয়। জি, জি, আপনার প্রশ্নটি পেয়েছি। তুষার ভাই, আপনার কাছেই মূলত প্রথমজন প্রশ্ন করেছিলেন। তিনি বলেছেন যে আমরা 9 মাস ধরে, তিনি বলছেন যে আমরা বেতন পাই না, স্বাস্থ্য সহকারী হিসেবে তারা কাজ করছেন, বেতন পাই না, আমরা আসলে কিভাবে বেঁচে থাকবো। দ্বিতীয় দর্শক প্রশ্ন করেছিলেন যে স্বাস্থ্য সহকারীর নিয়োগ নাই, কিন্তু ডাক্তার নার্সদের নিয়োগ দেওয়া হচ্ছে নিয়মিত, তাহলে মানে এই সেক্টরটা আসলে কিভাবে চলছে? না, এই মানে অভিযোগটা দুই রকম। প্রথমটা হচ্ছে বেতন পাচ্ছেন না, সেই কথা তো আমি শুরুতেই বলেছি। এই যখন এইচপিএনএসপি সাইন করে নাই, একই সাথে কমিউনিটি ক্লিনিকের সাথে জড়িত স্বাস্থ্যকর্মীরা, এই যে টিকার পোর্টার যারা টিকা দেয়, যারা ভ্যাকসিন দেয়, এরা অনেকেই বেতন পায় না। অনেকে মানে কি, প্রায় সকলেই বেতন পান না, এবং তারা অল্প বেতন পান। তারা যদি মাসের পর মাস বেতন না পান, তাদের জন্য সংসার চালানো কঠিন হয়। অনেকেই ধার দেনা করেছেন, ভেবেছেন 2 মাস পরে চালু হবে, 3 মাস পরে চালু হবে, এইভাবে 9 মাস চলে গিয়েছে। এই বিষয়টা এই অন্তর্বর্তী সরকার মাথাতেই নেন নাই। অথচ আমেরিকা গিয়ে গম কেনার চুক্তি করেছেন, বোয়িং কেনার চুক্তি করেছেন, পার্টস কেনার চুক্তি করেছেন, হ্যাঁ, গ্যাস কেনার চুক্তি করেছেন, এবং অন্তর্বর্তী সরকারের কিছু লেজ এই সরকারের সাথে লেগে আছে এখনো, যারা এইসব চুক্তি করে এসেছিলেন। তো তারা বোয়িং কেনার টাকা পেলেন, টিকা কেনার টাকা পেলেন না। আমি তো মনে করি অবশ্যই তাদের জবাবদিহি করানো উচিত, এবং নূরজাহান বেগমকে ডেকে এনে অন্তত মিডিয়াতে আপনাদের জিজ্ঞাসাবাদ করা উচিত যে উনি তখন কি করছিলেন। তারপর ওনার সাথে যারা ছিল তাদেরকে ডেকে আনেন, তারা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, তাই না? এটা কেন হবে? এটা তো হওয়া উচিতই না। এবং এই যে বেতন দিচ্ছেন না, আমি মনে করি দ্রুত বেতন চালু করা উচিত, বকেয়াগুলি পরিশোধ করা উচিত। বেতন যে শুধু তাদেরকে দেয় নাই তাই না, একটা তথ্য বাতায়ন ছিল, তথ্য আপা নামে কিছু কর্মী ছিলেন, এই তথ্য আপাদেরকে একই কাজ করেছে, কাজ করিয়েছে, তারপর বেতন দেয় নাই, এবং বলেছে যে বেতন দিব, কাজ করো, তারপরে বেতন তো দেয় নাই, উল্টা চাকরিচ্যুত করতে শুরু করেছে। অনেক ধরনের অন্যায় করেছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এটাকে মনে করতেন তার গ্রামীণ ব্যাংকের অফিস, এবং যখন যা খুশি সেরকম আইন বানানোর চেষ্টা করেছিলেন। যখন এই যে ডিসেম্বর মাস নাগাদ এই কর্মীরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠলো এবং তারা বিভিন্ন জায়গাতে চিঠিপত্র লিখতে শুরু করলো, ওই সময় তারা আইন বানাতে শুরু করেছিলেন যে সরকারি চাকরি যদি কেউ করে তাহলে তাদেরকে 7 দিনের মধ্যে চাকরিচ্যুত করা যাবে। আপনার মনে নাই সেই আইনটার কথা, যে 7 দিনের মধ্যে চাকরিচ্যুত করে দেওয়া যাবে সরকারি চাকরিজীবীদেরকে? এবং তখন এইটা নিয়েও একটা উত্তেজনা তৈরি হয়েছিল। তো ওই সময় তারা কি করলেন, এই আইনের ভয়ে কোনো কথা বললেন না। এই টিকার বিষয় নিয়ে আমি 2বার 2টা টক শোতে কথা বলেছিলাম। আমাকে আমার বন্ধু বান্ধব আছেন যারা আমলাতন্ত্রের সাথে জড়িত, তারা ফোন করে বলেছেন দরকার নাই, থাক, এটা নিয়ে কথা বললে অনেক বেশি আমাদের চাকরিটাকে চলে যাবে, আমরা ট্রান্সফার হয়ে যাব, হ্যান ত্যান এসব বলেছেন। মানে আপনার বন্ধু বলে কি তারা এই সংকটে পড়বে? না, তারা সংকটে পড়বে না, এটা তাদের বিপদ। এই বিপদের কারণে তারা বলে নাই। এখন তারা যদি না বলে, আমি যদি এখানে এসে বলি, তাহলে বলবে আমি গুজব ছড়াচ্ছি। এবং অন্তর্বর্তী সরকার এই কাজ করে নাই, কথা বলার অপরাধে নিয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে দেয় নাই। তারা শেখ হাসিনার সমালোচনা করতো, তারা নিজেরা তো শেখ হাসিনার মতোই স্বৈরাচারী ছিল। আচ্ছা, এইবার আসেন পরের যে প্রশ্নটা, সেটা কি ছিল? সেটা হচ্ছে ডাক্তার নার্স নিয়োগ দেয়, স্বাস্থ্যকর্মীদেরকে নিয়োগ দেয় না। নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে সরকারের উপর নির্ভর করে, ফলে অন্যকে নিয়োগ দেয়, আমাদেরকে দেয় না, এইটা আসলে কোনো যুক্তির বিষয় নয়। মূল বিষয় হচ্ছে সরকারের নিয়োগ প্রক্রিয়া বহু আগে থেকে ফল্টি। আচ্ছা, কেননা এই সরকারের প্রতিটি
জায়গাতে পদ খালি রয়ে গেছে, তারা নিয়োগ দেন না। এখনো কিন্তু ডাক্তারের পদ খালি, 18,000-এর বেশি পদ সম্ভবত খালি ছিল, এটা স্যার ভালো বলতে পারবেন। এবং নিচের দিকে পদ আরো বেশি খালি। এই যে এত খালি পদ রেখে, সেভাবেই চলছে। হ্যাঁ সেভাবেই চলছে স্বাস্থ্য ব্যবস্থা, আন্ডার স্টাফড একটা স্বাস্থ্য ব্যবস্থা। এইখানে যেটা করা হয়েছে, বিল্ডিং বানানো হয়েছে কিন্তু স্টাফ নাই, মেশিন বসানো হয়েছে কিন্তু স্টাফ নাই। ঢাকা শহরে এরকম অনেকগুলি স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে এবং অন্য মন্ত্রণালয়ের আন্ডারেও স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে। সেই সব কেন্দ্রে পদ আছে, লোক নিয়োগ দেয় নাই, এবং 1/3 লোক নিয়োগ দিয়ে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। অথচ রোগী হচ্ছে, যার রোগী তাদের হ্যান্ডেল করার কথা তার 3 গুণ। আমি আপনাকে অঙ্কটা বুঝাই। ধরেন একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে কথার কথা 31 জন লোকের নিয়োগ দেওয়ার কথা। এখন এই 31 জন লোকের নির্দিষ্ট একটা রোগী দেখার ক্ষমতা রয়েছে। মনে করেন এই উপজেলা হেলথ কমপ্লেক্সগুলিতে 50টা বেড আছে, আগে কিন্তু কম ছিল। 50টা বেডের জন্য কিন্তু এই সংখ্যাটা বাড়ার কথা ডাক্তারদের, কিন্তু সংখ্যাটা তো বাড়েই নাই, উল্টা বেডের সংখ্যা বেড়েছে। উপজেলা হেলথ কমপ্লেক্সগুলিকে দ্বিগুণ সংখ্যক মানে ক্যাপাসিটি বিল্ড আপ করানো হয়েছে, কিন্তু ওইখানে পদসৃজন হয় নাই। ওই শুরুতে যে পদ ছিল সেই পদই আছে এবং তার অর্ধেক লোক ওখানে কাজ করে। আচ্ছা, এখন কোথাও যদি 30 জনের দেখার কথা মনে করেন 60 জন রোগীকে, সেটা 120 হয়ে গিয়েছে, কিন্তু কাজ করছে 16 জন। লোকবল পারা নাই না, 16 জন কাজ করছে, ওই 30 জনও নাই। তাহলে আপনি চিন্তা করেন, একদিকে ডাক্তারের সংখ্যা অর্ধেক, আরেকদিকে রোগীর সংখ্যা 4 গুণ। তাহলে আসলে এক একটা ডাক্তারকে 8টা ডাক্তারের সমান কাজ করতে হয়, 8টা ডাক্তারের সমান কাজ করতে তো হচ্ছে। এরকম একটা অবস্থায় এই স্বাস্থ্য ব্যবস্থাকে রেখে দেওয়া হয়েছে। আপনি ঢাকা মেডিকেল কলেজের কথা চিন্তা করেন, ঢাকা মেডিকেল কলেজে যা বেড, সেই অনুযায়ী ঔষধ আসে, সেই অনুযায়ী সাবান, হারপিক, এই যে ফিনাইল সব আসে, কিন্তু রোগী ভর্তি থাকে 5,000, রোগী ভর্তি হওয়ার কথা 2,000। আমরা তো বারান্দা ভর্তি রোগী দেখি। হ্যাঁ, তাহলে এই যে 5,000 রোগী আসলো, তার জন্য তো বেডশিট নাই, বেড নাই, ওষুধ নাই, ডাক্তারও নাই। গিয়ে বলে কি ডাক্তার কেন পাওয়া গেল না? একটা ডাক্তার তো মানুষ, সেই ডাক্তারের দেখার কথা গড়ে ধরেন 15টা রোগী, তাকে দেখতে হচ্ছে 45টা রোগী। আর ওই 45টা রোগীর ওষুধ পাওয়ার কথা যা, সেটা তো দেয় নাই। 15টা রোগীর ওষুধ দিয়েছে, 15টা রোগীরই বিছনার চাদর এসেছে, 15টা রোগীর সাবান এসেছে, 15টা রোগীর খাবার এসেছে। একদম। আমরা আসলে যত আলোচনা করছি, আমি প্রথমে যেটি জানতে চাচ্ছিলাম যে আমাদের স্বাস্থ্য খাতে আসলে আমরা কোন অবস্থায় আছি, সেই চিত্রটা আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপরে একটু জানতে চাইবো যে হামের আজকের যে প্রাদুর্ভাব, যে আতঙ্ক আমাদের মধ্যে বিরাজ করছে, সেখানে জনসচেতনতার জায়গাটুকুতে আমরা কতটুকু সচেতন? একটা সময় আমরা ছোটবেলায় দেখতাম যে আমরা টিভিতে বিজ্ঞাপন যেত নিয়মিত, সেই জায়গাগুলোও কিন্তু এখন আমরা সেভাবে আসলে পরিলক্ষিত হচ্ছে না। সেই জায়গাগুলো সরকারের দিক থেকে হোক, জনগণের দিক থেকে হোক, পরিবার, সমাজ, আমরা কি সেই সচেতনতার জায়গাটাতে আছি? না, টিকা নিয়ে সচেতনতা বাংলাদেশে খারাপ না, মানে ভালোই বলতে হবে। আমাদের টিকা শুরু হয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি 1989-90 সালের দিকে। তারপর থেকে সে সময় টিকার হার ছিল 2%, অর্থাৎ 100 জন বাচ্চার মধ্যে 2 জন টিকা নিত মাত্র। আচ্ছা, সেই জায়গা থেকে আমরা এসে গেছি 90 বা 95 ভাগ, 100 জনে 90-95 ভাগ। এটা কারণটা ছিল ওই সময় ব্যাপক প্রচারণা হয়েছে। আমি ইপিআইয়ের মেডিকেল অফিসার ছিলাম সেই সময়, তো আমরা ব্যাপক প্রচারণা চালাতাম এবং মাদেরকে সরাসরি এই ব্যাপারে উদ্বুদ্ধ করা হতো। তার ফলে টিকা হেজিটেন্সি বলে একটা কথা চালু আছে। আমেরিকায় যত লোক টিকা নিতে চায় না, আমাদের দেশের হার তার চেয়ে অনেক কম, অর্থাৎ আমাদের বেশিরভাগ লোকই টিকা নিতে চায়। আমাদের মা যখন গর্ভবতী হন তখন থেকে টিকা নেওয়া শুরু করেন, এবং উনি যখন তার ইডিডির একটা সময় আসে তখনই চিন্তা করেন তার বাচ্চাকে কবে কোথায় টিকা দিয়ে যেতে যাবে। তো এটা মিলিয়ে টিকাতে অনেক সচেতনতা আছে, কিন্তু এখন যে টিকাদানটা করতে যাওয়া হচ্ছে এইটাতে আলাদা করে সচেতনতা তৈরি করতে হবে। এখন টিকাটা যেমন ধরেন সময় চেঞ্জ হয়ে যাচ্ছে, 9 মাস থেকে টিকা দেওয়ার কথা সেটা 6 মাস থেকে শুরু হচ্ছে। তাহলে মাদের স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসবে যে 9 মাসে যে টিকা দেওয়ার কথা 6 মাসে দিলে আমার বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা। একদম। তাহলে এইটা সম্বন্ধে যদি আমরা সচেতন না করি তাহলে কিন্তু টিকার হার বেশি হবে না। সুতরাং এই টিকা ক্যাম্পেইন যেটা, এটা আলটিমেটলি কার্যকরী হবে না। এবং এটা আমার একটু কনসার্নও হচ্ছে যে যেভাবে টিকাটা দিতে চাচ্ছে, আমার মত ছিল এরকম যে 1-2 মাস প্রচারণা চালাতো, দরকার হলে তালিকাভুক্তি করতো কত বাচ্চা টিকা পাওয়ার কথা। এটা যদি আমি না জানি, এই এলাকায় সে 500 বাচ্চা আছে, তা আমি সেটা জানি না যে 500 বাচ্চা আছে, আমি এমনি টিকা দিতে শুরু করলাম,
100 জনকে টিকা দিলাম, 150 জনকে টিকা দিলাম, তাহলে বাকি 400 জন বা 350 জন বাকি থাকলো। তা যদি থাকে তাহলে আউটব্রেকে কোনো পরিবর্তন হবে না, এটা হতেই থাকবে। হতেই থাকবে। কেননা আমরা যে হার্ড ইমিউনিটি পেতে চাচ্ছি, তাহলে আমাদের 95% শিশুকে এর আওতায় আনতে হবে। তাহলে ওই যে 400 বাচ্চা, তাহলে 400-র মধ্যে 450, 350 বা 375, 390 এই বাচ্চাকে টিকা দিলে তাহলেই কেবল আমি এই সুবিধাটা পেতাম। কিন্তু যেভাবে যাওয়া হচ্ছে, আমার মনে হচ্ছে না কাঙ্ক্ষিত বাচ্চাকে টিকার আওতায় আনা হবে, এবং স্বাভাবিক কারণে এই সংক্রমণ বন্ধ করাও কঠিন হয়ে যাবে। এখন আমাদের যে পরিস্থিতির মধ্যে আসলে পড়তে হয়েছে, সেটা নিয়ে আবার এই ধরনের প্রশ্নও আসছে যে টিকাদান কর্মসূচির যে ব্যর্থতা, এখন আমরা যার ফল ভোগ করছি এবং বিপুল যে শিশু মৃত্যু হার দেখতে পাচ্ছি, এই ঘটনার তদন্ত হওয়া কতটা জরুরি এবং সেই সাথে দায়ী যারা ব্যক্তি আছে তাদেরকে আইনের আওতায় আনা হতে পারে কিনা? না, ধন্যবাদ। আসলে যে কোনো এরকম ঘটনা যখন ঘটে, সেটা সম্বন্ধে একটা তদন্ত অবশ্যই হওয়া উচিত। এই তদন্ত হলে যেটা দাঁড়ায় সেটা হলো যে কি কি ঘটেছে যে কারণে এরকম একটা মহামারী দেখা দিল, কার কার এতে দায় দায়িত্ব ছিল, এবং সেগুলো কতটুকু অপরাধ মাত্রা কতটুকু সেখানে, বা তার গাফিলতির মাত্রা কতটুকু, এবং সেখান থেকে আমাদের কিছু শিক্ষা নেয়া, যে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই ধরনের ব্যবস্থা নেয়া। তো সেই কারণে আমি মনে করি যে এটা একটা তদন্ত হওয়া দরকার, যে ওপি বন্ধ করে দিয়ে বিকল্প যে কোনো কিছু না রেখে জনস্বাস্থ্যের এই বিষয়গুলোকে এরকম হুমকির মধ্যে ফেলা, এটা দায়টা কার, এবং ভবিষ্যতে যাতে এরকম না হয় সেই ধরনের সুপারিশ জন্য এই কমিটি করতে পারে। তুষার ভাই, আপনার কাছে একটু পরামর্শ চাইবো যে এখন স্বাস্থ্য মন্ত্রণালয় যেভাবে কাজ করছে এই সংকটটা নিয়ে, সেখানে আপনার পরামর্শ দেবার কি থাকবে এবং এই সরকারকে এই ব্যাপারে কি পরামর্শ আপনি দিতে পারেন? প্রথম বিষয় হচ্ছে মানুষের মনে আতঙ্ক কমাতে হবে, তাদেরকে রিঅ্যাসিওরেন্স দিতে হবে, বলতে হবে যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কত দিনের মধ্যে আউটব্রেক নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে এবং কত দিনের মধ্যে এই টিকাদান কর্মসূচিকে আগের হারে ফিরিয়ে আনার বিষয়টি রয়েছে। পাশাপাশি তাদেরকে করণীয় কি এটা জানাতে হবে, যে বাচ্চার যদি জ্বর হয় আতঙ্কিত না হয় কি করতে হবে, হামের র্যাশ দেখা দিলে কি করে বুঝবেন যেটা হাম অথবা অন্য কোনো কিছু, তারপরে কখন রোগীকে হাসপাতালে নিয়ে যেতেই হবে, এবং বাসায় যদি হাম হয় তাহলে তাকে কি করে রাখতে হবে বাসাতে, এই বিষয়গুলি জানাতে হবে। ইনফেকশাস ডিজিজ কন্ট্রোলের ক্ষেত্রে কিন্তু এই হাত ধোয়ার বিষয়টা কিন্তু সকল ডিজিজের ক্ষেত্রেই প্রযোজ্য। হ্যাঁ, ফলে এই যে দেখেন হাত ধোয়ার বিষয়টা আমরা ভুলে গিয়েছি, স্যানিটাইজ করার বিষয়টা ভুলে গিয়েছি, এটা বলতে হবে। এরকম সাধারণ মানুষকে প্রথম হচ্ছে রিঅ্যাসিওরেন্স, তারপরে হচ্ছে একটা টাইমলাইন সেট করে জানিয়ে দেওয়া, তাদেরকে সচেতন করা এবং করণীয় কি সেটা বলা। পাশাপাশি স্যার যেটা বলেছিলেন, হাম কি করে নিয়ন্ত্রণ করতে হয়, এটার ওয়ার্ল্ড ওয়াইড প্রোটোকল আছে অলরেডি, কারণ এটা তো পুরনো রোগ, এটা তো কোভিডের মতো নতুন না যে নতুন করে প্রোটোকল তৈরি করতে হচ্ছে। ফলে সেইগুলিকে নিয়ে বিশেষজ্ঞদের দিয়ে অনুবাদ করিয়ে হোক অথবা ইংরেজিতে হোক, এটা সবার কাছে পাঠিয়ে দেওয়া যে আমরা এই কাজগুলি করলে হাম নিয়ন্ত্রণ করতে পারবো। তারপর হচ্ছে এই, আমি বুঝি না, মানে সরকার সবসময় মহামারী শব্দটাকে ভয় পান। মহামারী একটা ডেফিনেশন, মানে এটা একটা সংজ্ঞায়িত জিনিস আর কি। মহামারী হইলে বললে মহামারী কোনো অসুবিধা নাই, কিন্তু তো মহামারী আসলে কি সংজ্ঞাতে বলা আছে যে কোন একটি নির্দিষ্ট এলাকায় একটা নির্দিষ্ট সময়ে আগের বছরের চাইতে যদি একটা নির্দিষ্ট সংখ্যক রোগ বেড়ে যায় পার্সেন্টেজে, তাহলে সেটা মহামারী। অর্থাৎ গত বছর ওই এলাকায় ওই সময়ে যে পরিমাণ রোগ ছিল, এই বছর তার তুলনায় একটা নির্দিষ্ট সংখ্যক রোগী বেড়ে গিয়েছে, এটাই হচ্ছে মহামারী। আমাদের এখানে হাম প্রায় ছিলই না, কম ছিল, যার জন্য এখন যে অবস্থাটা হয়েছে এইটা গত বছরের চাইতে অনেক বেশি এবং অস্বাভাবিক রকম বেশি, এবং সেইটা ওই পার্সেন্টেজটা ক্রস করেছে, ওই সংখ্যাটা ক্রস করেছে, তাই এটা মহামারী। আর মহামারী হইলে কি হয়, মহামারী বললে যেটা হয়, মানুষের মধ্যে এইটার যে গুরুত্ব এবং এইটার যে ভয়াবহতা, এটা বোঝাতে অনেক সহজ হয়। ঠিক আছে, ধরে নিলাম এটা মহামারী না, এটা আউটব্রেক, এটা বললে যদি ঠিক হয়। এখন হামের পাশাপাশি যে হামের পরবর্তী না আরো বিষয় রয়েছে, হাম হয়ে গেলে তো হামের পরবর্তী কমপ্লিকেশনে রোগী মারা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই কমপ্লিকেশনের চিকিৎসাটা কি হবে, প্রোটোকলের মধ্যে থাকবে এবং সেই অনুযায়ী ডাক্তাররা চিকিৎসা দিবেন। বারবারই চিন্তা করা হচ্ছে আইসিইউ বেড বাড়িয়ে দিতে হবে। আইসিইউ বেড বাড়ানো মানে হচ্ছে ডাক্তাররা ঠিক মতো সকল চিকিৎসা না করতে পারলে তখন আইসিইউর রোগীর সংখ্যা বাড়ে, কারণ কমপ্লিকেটেড ইলনেস বাড়ছে। তো সেইটা বাড়বে কেন, সেটা এত বাড়ার কথা না,
এটা বাড়ছে। এখন মনে করেন আপনি অনেক আইসিইউ বেড তৈরি করে দিলেন, 1 বছর পরে হাম নিয়ন্ত্রণ হয়ে গেল, তারপরে তো আইসিইউ বেডগুলো কোনো কাজে লাগবে না। কোভিডের সময় একই কাণ্ড করছিল লোকে, আইসিইউ বাড়িয়ে দেন, আইসিইউ বাড়িয়ে দেন। কিন্তু আসলে আইসিইউ বাড়ানো কোভিডের সমাধান ছিল না, যেটা ছিল সেটা করা হয়েছে। তো একইভাবে এটাও করতে হবে। আরেকটি হচ্ছে ভিটামিন এ এর সরবরাহ ঠিক করতে হবে। হামের সময় যে বিষয়গুলি ডাক্তাররা যে ওষুধগুলি বা যে উপকরণগুলি ব্যবহার করেন সেইগুলিকে সহজলভ্য করতে হবে। সেগুলিকে আসলে পাওয়া যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। যেমন অনেক রোগীকে চ্যানেল ওপেন করে, ক্যানুলা পাওয়া যাচ্ছে কিনা, বাটারফ্লাই পাওয়া আমরা যাচ্ছে বিভিন্ন কিনা, জায়গা থেকে ফ্লুইড পাওয়া শুনছি যাচ্ছে কিনা, এলাকায় যে হ্যাঁ। আমাদের টিকা আছে কিন্তু আমাদের কাছে সিরিঞ্জটা পর্যাপ্ত হ্যাঁ পরিমাণে সিরিজ নাই। পাওয়া যাচ্ছে কিনা, এগুলো শিওর করতে হবে। তারপর হচ্ছে টিকার সরবরাহকে আগের জায়গাতে নিয়ে আসতে হবে যত দ্রুত সম্ভব। নিয়মিত টিকাদান কর্মসূচিটা চালু করে চালু দিতে করতে হবে। হবে। ক্যাম্পেইনের দিন ক্যাম্পেইন হবে, কিন্তু নিয়মিত টিকাদান তো বন্ধ থাকতে বন্ধ পারবে থাকতে না। পারবে না। ফলে এটা চালু করে দিতে হবে। আর সামনে কিন্তু আরো এই ধরনের সমস্যা দেখা দিতে আমি পারে। আমি ঠিক সেটাই জানতে সেই চাচ্ছিলাম সামনের যে সমস্যাগুলিকে মোকাবেলা করার জন্য এখনই প্রিপারেশন নিতে হবে, এখনই তৈরি থাকতে হবে। যে কোনো হুমকির আগেই যদি আমরা প্রিপেয়ার থাকতে পারি তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমিয়ে ফেলা যায়। একদম এবং অসংখ্য আমাদের ধন্যবাদ। ডাক্তারদের স্কিলের কোনো অভাব নাই, আমাদের নার্সদেরও স্কিলের আসলে অভাব নাই। হয়তো অনেকে কথা বলতে পারেন না, হয়তো অনেকে জোরে কথা বলেন, কিন্তু তারা কাজটা পারেন। কারণ এই যে একটা নার্স যে 3 গুণ রোগীকে সেবা দেন, সেবা দিচ্ছেন। তারপরে চিন্তা করেন অন্য দেশের একটা নার্স হচ্ছে আমাদের দেশের একজন নার্স একই সময় 3টা ক্যানুলা দিতে পারে, একদম তাই না? একই সময় 3টা ইনজেকশন দিতে পারে, সে বেশি কাজ করতে পারে। ওয়ার্কলোড একটা খুব ক্ষতিকর জিনিস। ডাক্তার এবং আমাদের দেশের ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা ফ্যাটিগের মধ্যে আছেন। যে পরিমাণ কাজ তাদেরকে করতে হয়, তারা কিন্তু আসলে চূড়ান্ত ক্লান্তির মধ্যে কাজ করেন। এবং ক্লান্তি মানেই হচ্ছে ভুল হয়, ক্লান্তি মানে হচ্ছে মেজাজ খিটখিটে হয়ে যায়, ক্লান্তি মানে হচ্ছে তারা কোনো দিন অসময় ঘুমিয়ে পড়েন, লোকবল সময় সংকটের মতো আসতে জায়গাটাতে পারেন বিশেষ না। গুরুত্ব দিতে হ্যাঁ, হবে। কাজের পরিবেশ নিশ্চিত না করে যখন আমাদের স্বাস্থ্য ব্যবস্থার লোকজনকে বলতে থাকে যে এখানে অমুকে নাই কেন, এখানে তমুকে নাই কেন, আপনি আগে কাজের পরিবেশটা নিশ্চিত করে দেন। আপনি যদি বাথরুমে ঢুকে বলেন যে এখানে সাবান নাই কেন, কিন্তু আসলে বাথরুমের মধ্যে কমোডই নাই, তো ওইটা তো কোনো লাভ নাই। আপনি একটা সার্ভে আছে, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগ করেছিল, একটা রিসার্চ আছে এইটা, সেখানে এই বিভিন্ন উপজেলা এবং পেরিফেরাল যে স্বাস্থ্য, বিভিন্ন জায়গাতে যে স্বাস্থ্যের যে কেন্দ্রগুলি আছে সেখানে চিকিৎসকদের এবং স্বাস্থ্য ব্যবস্থার কি কি অসুবিধা রয়েছে সেটার উপর তার একটা স্টাডি করেছিল। সেখানে আছে যে অধিকাংশ উপজেলা হাসপাতালে ডাক্তারদের ব্যবহারযোগ্য বাথরুম নাই, ও রোগীর ব্যবহারযোগ্য বাথরুম নাই। এখন ঢুকে লোকে বলে দুর্গন্ধ, কিন্তু আমরা বাথরুম নাই, দুর্গন্ধ হবে না? আচ্ছা, সামনে জায়গা আছে কিন্তু সেখানে ঘাস কাটার লোক নাই, ওখানে বসে এলাকার মাদকাসক্তরা বসে মাদক সেবন করে, সেখানে কোনো নিরাপত্তা রক্ষী নাই, বসার জন্য চেয়ার নাই, সামনে টেবিল নাই, প্রেসক্রিপশন লেখার কলম নাই, প্রেসক্রিপশন লেখার কাগজ নাই, যে কাগজটা সরকারের থেকে দেওয়া হয় সেটা বলে টিকেট। হ্যাঁ, টিকেটের মধ্যেই সরকার আমাদেরকে প্রেসক্রিপশন লিখতে বলেন, আবার বলেন হাতের লেখা কেন ভালো না। এটা হচ্ছে টিকেটের সাইজ। একটা A4 সাইজের কাগজকে 4 ভাগ করলে যে একটা হয়, এটা হচ্ছে টিকেটের সাইজ। এটার মধ্যে নাম লিখতে হয়, রোগীর বয়স লিখতে হয়, তারপরে বেশ খানিকটা জায়গা লেখার পরে তারপরে এইখানে এসে ওষুধ লিখতে হয়। এবং ওইখানে যদি আপনি ওষুধ লিখেন তাহলে কয়বার খাবে এটা লেখার জায়গা থাকে না, আবার কয়বার খাবে লিখলে ওষুধের নাম লেখার জায়গা থাকে না। এখনো পর্যন্ত একটা ভালো প্রেসক্রিপশন লেখার জন্য কাগজ দেয় না, সেটি সরবরাহ হ্যাঁ, করা এবং সরকার 10 টাকা নেয়, কিন্তু রোগী 30 টাকা 40 টাকা, সংকটের জায়গাগুলো আসলে এত বিস্তৃত। সরকার 30 টাকা 40 টাকা দিয়ে রোগী কিন্তু ব্যাটারি রিক্সায় করে স্বাস্থ্যকেন্দ্রে আসে, এসে 10 টাকা দেয়, দিয়ে চিকিৎসা সেবা পায় না। সরকার কিন্তু চিকিৎসা সেবার মান উন্নত করে দিয়ে রোগীর কাছে 50 টাকা চাইলেও রোগী দিত। কারণ রোগী এখানে এসে কি করে জানেন, এই ওষুধটা নিয়ে আসেন দোকানে যায়, ওইটা নিয়ে আসেন দোকানে যায়, এটা করেন দোকানে যায়, ওইটা করেন দোকানে যায়। আর প্রত্যেকটা হাসপাতালের বাইরে দেখবেন ডাবের দোকান আছে 10টা, ডালপুরির দোকান আছে 10টা, বিভিন্ন ধরনের, একদম এমনকি ভাইয়া, লুঙ্গি গামছার দোকান সময় আছে। একেবারেই আচ্ছা, শেষ। সময় শেষ, জি। আমি শেষ করি। জি। এই যে অবস্থাটা তৈরি হয়েছে, এটা হতোই না। সরকার এখন একটা সার্ভে বলে যে শতকরা 71 টাকা, 100 টাকা খরচ করলে 71 টাকা রোগীকে নিজের পকেট থেকে খরচ করতে হয়, কিন্তু এটা কখন হয়, সরকার মাত্র 10 টাকা নেয়।
এই টাকাটা 30 টাকা করে দিলে কিন্তু 71 টাকার জায়গায় হয়তো ওই রোগীকে 40 টাকা খরচ করতে হতো। ভাইয়া অসংখ্য তাই ধন্যবাদ। আমার সরকারের এই ভয় পাওয়ার কোনো কারণ নাই একদম, যে একদম। আমরা রোগীর কাছ থেকে টাকা নিতে পারবো না। আপনি টাকা নিয়ে সেবা দেন, সেবাটা বৃদ্ধি করতে হবে হ্যাঁ, নিশ্চিতভাবে। সেবার মান বৃদ্ধি করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই এই আলোচনা চলমান রাখবো, নিশ্চয়ই আবারও এই আলোচনায় বসবো। আপনাদের দুজনের প্রতি কৃতজ্ঞতা যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ যারা ছিলেন স্বাধীন সংলাপের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখান থেকে। শুভরাত্রি।